চুলে পাক ধরেছে, তবুও কাঁপা হাতে আজও স্কেচ পেন্সিলটা ঠিক তুলে নেন। ছাত্রীদের বরাবর বলতেন, চোখের সামনে যা দেখবে তারই স্কেচ বানিয়ে ফেলতে হবে। বছর 10 আগেও ঝাড়গ্রামের রাস্তাঘাটে প্রায় দেখা যেত এক প্রবীণা শিক্ষিকাকে। সাদাসিধে পোশাক, কাঁধে একটা ঝোলা ব্যাগ, সঙ্গে ক্যাম্পাসের একটা ছোট্ট টুল। চলার পথে চোখের সামনে যাই পড়তো তাই হয়ে উঠত তাঁর আঁকার রসদ। কখনো স্টেশনে, কখনো বাজারে কিংবা রাস্তার ধারে স্কেচ খাতা হাতে প্রায়শই দেখা যেত তাকে। নমস্কার, অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা হাজির হয়েছি এক সৃষ্টিশীল নারীর দরজায়। তিনি কেবল তুলি আর রঙের জাদুকর নন, জীবনের প্রতিটি অঙ্গকেই তিনি রাঙিয়ে তুলেছেন শিল্পের রঙে। ছোটবেলা থেকেই কখনো আর্ট এক্সিবিশন, শিক্ষকতা, এমনকি হাটে বাজারেও যিনি খুঁজে পেয়েছেন শিল্পের রসদ, তিনি কল্যাণী মহাপাত্র। আজকে শুনে নেব তার জীবনের নানান কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমার সঙ্গে আজকে এই ফ্রেমে রয়েছেন কল্যাণীদি, যিনি নেশাগতভাবে একজন চিত্রশিল্পী এবং পেশাগতভাবে ছিলেন একজন শিক্ষিকা, এবং তার সঙ্গে রয়েছে তারই বলবো অজিত বাবু। আজকে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং কল্যাণীদির জীবন সম্পর্কে নানান কথা জেনে নেব। নমস্কার দিদি। নমস্কার। প্রথমে একটু জানতে চাইবো আপনার ছোটবেলা সম্পর্কে। সেই সময়ের ঝাড়গ্রাম কেমন ছিল? সেই সময় ঝাড়গ্রাম জঙ্গলে ভরা ছিল। হ্যাঁ, তারপরে জঙ্গলে ভরা থাক, তবুও আমি ভেতরে গিয়ে ছবি আঁকতাম, নানা রকমের ছবি আঁকতাম। প্রথমের দিকে যখন উনি ঠিকই বলেছেন, জঙ্গলে ঘেরা ছিল, যখন ওনার স্কুল জীবন ছিল, স্কুলে যখন পড়তেন আর কি, তখন জঙ্গলে ঘেরা। পরবর্তী পর্যায়ে উনি স্কুল থেকে পাস করে গভর্নমেন্ট অফ আর্ট কলেজে উনি যান, আর্ট কলেজে পড়তে চলে যান। সেই সময়কালে ডিপ্লোমা কোর্স ছিল, ডিগ্রি ছিল না। সেই সময়কালে অনেকের আপত্তি ছিল পরিবারে, যে একজন মেয়ে হয়ে উনি এরকম ছবি আঁকার জন্য যাবেন। বাউন্ডুলে শব্দটা ওনাকে বলেছিল, তাই তো? হ্যাঁ, যে বাউন্ডুলে হয়ে যাবে, চারদিকে ঘুরে বেড়াবে, ঠিক নেই। কিন্তু উনার বাবা, মানে আমার দাদু, ওনাকে উৎসাহ দিতেন এবং বলেছিলেন, তোর যখন ভালো লাগে তুই যা, তুই ছবি আঁকতে যখন এতই ভালোবাসিস, সেটা নিয়ে যখন পড়তে চাইছিস তুই যা। এর সাথে আমার ছোট মামা, মানে ওনার দাদা, ছোট দাদা, তিনিও খুব উৎসাহ দিয়েছিলেন এবং উনি তখন আর্ট কলেজে ভর্তি হন এবং আঁকা নিয়ে পড়াশুনো করেন। মার কাছে যেটুকু শুনেছি, ওনাকে উনি সেই সময়কালে যে বড় অনিমাদি ওনাকে খুবই স্নেহ করতেন এবং এই ছবি আঁকার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, আর বাবা মা দিয়েছেন। এইটাই। ছোটবেলা থেকেই কি আঁকার প্রতি টান ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই ছিল। প্রথম আঁকার অভিজ্ঞতা একটু বলুন। প্রথম আঁকার অভিজ্ঞতা হচ্ছে রানী বিনোদের স্কুলে। আর অনিমাদি আমাকে খুব উৎসাহ দিতেন। আমার মা এবং উনি দুজনেই একই স্কুলে পড়তেন। বড় দুজন অনিমাদি আছেন। বড় অনিমাদি উনাকে স্নেহ করতেন এবং উনার কাজকে উৎসাহ দিতেন, ছবি আঁকার কাজে। তো তখন মানুষের যে প্রতিকৃতি, সেটা উনি আঁকতে বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। এটা ছিল প্রথম দিকের উনার বিষয়। আপনি রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, সেই সময়কার স্মৃতি একটু বলুন। তো আপনি তখন বিভিন্ন যে অনুষ্ঠানে, বিশেষ করে তার যে ডেকোরেটিং এর কাজ, থার্মোকলের কাজ, সেগুলোকে আপনার দায়িত্ব ছিল, আপনাকে সেই ছাত্রীদেরকে নিয়ে আপনি সেই সব কাজ সম্পন্ন করতেন। বড় থার্মোকলের কাজ, বড় বড় আলপনা দেওয়া, বিশেষ করে যখন সরস্বতী পুজো হয় বা যখন সাংস্কৃতিক অনুষ্ঠানটা যখন হয়, সেই সময় আপনি এই কাজগুলো, আপনার উপরেই দায়িত্ব থাকতো। স্টেজের দায়িত্ব ছিল, কিভাবে স্টেজের সাজানো হবে, ছাত্রীদের একটা টিম তৈরি করে আপনি সেই কাজগুলো সম্পন্ন করতেন, তাই তো? ঠিক বলেছি আপনি? ঠিক বলেছেন। শিক্ষিকা হিসেবে আর শিল্পী হিসেবে এই দুটো ভূমিকা কিভাবে একসঙ্গে সামলাতেন? শিক্ষিকা হিসাবে আমি সামলাতাম, বলতাম যে তোমরা এইখানে কাজ করো, থার্মোকলের কাজ করো, আমি আলপনার কাজটা দেখাচ্ছি। এরকম করে আমি ভূমিকাটা সামলাতাম। হচ্ছে যদি আঁকার উপরে যে শিক্ষকতার কাজে ছিলেন, কিন্তু তাছাড়াও অন্য সাবজেক্টে উনাকে দায়িত্ব ছিল, সেগুলো উনি পছন্দের বাইরে হলেও পড়াতেন। হ্যাঁ, লাইফ সায়েন্স, ইংরেজি
এগুলো পড়াতেন তো? আর কি পড়াতেন? লাইফ সায়েন্স, ইংরেজি, তাই তো? আর ভূগোল ভূগোল পড়াতেন। উনি পড়াতেন, তার সাথে আঁকাটাও শেখাতেন। প্রসঙ্গত, রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিশিষ্ট নাট্যকর্মী দেবলীনা দাশগুপ্ত বলেন, রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে বলছি, আমাদের চিত্রকলা বিষয়ক শিক্ষিকা ছিলেন মাননীয়া কল্যাণী দাস মহাপাত্র। আমি জানি না তার চিত্রকলার সঙ্গে ঝাড়গ্রামের কতজন মানুষ সেভাবে পরিচিত হতে পেরেছেন। উনি যেভাবে আমাদেরকে আলাদা করে রঙের ব্যবহার, রেখার ব্যবহার, পার্সপেক্টিভ, ছবিতে পার্সপেক্টিভের গুরুত্ব এইগুলি বুঝিয়ে দিতেন, এমনকি বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরির সময়, 3 ডাইমেনশনাল প্রজেক্ট তৈরির সময় যেভাবে উনি প্রপোর্শন অর্থাৎ সামঞ্জস্য বুঝিয়ে দিতেন, তেমন করে এখন আমি জানি না ক্লাসে বোঝানো হয় কিনা। যারা আলাদা করে চিত্রকলা বিদ্যা শেখেন তাদেরকে হয়তো বুঝতে হয়, শিখতে হয়। উনি তার শেখানোর সময় মনে রাখতেন না যে আমরা 6-এর ছাত্রী, আমরা আর পরবর্তীকালে ছবি আঁকবো কি আঁকবো না, এসব তার মনে থাকতো না। খুব যত্ন করে তিনি শেখাতেন। তার কাছেই শিখেছি কেমন করে সবুজের না রকমারি শেডে আমার ক্যানভাসটাই হয়ে উঠতে পারে ঝাড়গ্রামের শাল জঙ্গল। তার কাছেই শিখেছি কেমন করে বিভিন্ন রকমের ব্রাউন বা বাদামি রঙের শেডে আমার ক্যানভাসটাই হয়ে উঠতে পারে ডুলুংয়ের পাড় কিংবা খোয়াইয়ের উপত্যকা। বাজারে বা হাটে অনেক সময় আপনাকে দেখা গেছে যে আপনি খাতা পেন নিয়ে সেখানে আঁকাআঁকি করেছেন, এই অভ্যেসটা কিভাবে গড়ে উঠেছিল? এই অভ্যাসটা আসলে ছোটবেলা থেকে আমার বাড়িতে নিজের বাড়িতে আঁকার অভ্যাস ছিল, সেই জন্য সেই করে আমার অভ্যাসটা গড়ে উঠেছিল। আমি একটু বলে নিই, উনি যখন আর্ট কলেজে পড়তেন তখনই একটা শেষের দিকে, শেষ সময় যখন পড়ার দিকে শেষের দিকে ফাইনাল ইয়ারে, তখন এই অভ্যেসটা গড়ে ওঠে যে কাঁধে একটা ঝোলা ব্যাগ আর খাতা আর স্কেচ পেন। এটা বিভিন্ন সময় যেখানেই উনি যেতেন সেই ছবিগুলো স্কেচ করতেন। পরবর্তী সেই স্কেচ থেকে উনি ক্যানভাসে ছবি আঁকতেন, অয়েল পেন্টিংয়ে এটা কনভার্ট করতেন, বা ওয়াটার কালারে উনি নিয়ে আসতেন, এটা করতেন। প্রচুর স্কেচ করতেন, হাটে বাজারে করতেন, স্টেশন চত্বরে করতেন। মানে যখনই উনি বাড়ির বাইরে পা রাখতেন দুটো জিনিস উনার কাছে থাকতো, একটা ঝোলা ব্যাগে খাতা আর একটা স্কেচ পেন। এই ছিল উনার অভ্যেস। এবং এইভাবে যখন বাইরে আঁকতে যেতেন নিশ্চয়ই অনেক রকম অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন, তো সেরকম কয়েকটা অভিজ্ঞতার কথা যদি বলেন। সেরকম অভিজ্ঞতা হচ্ছে ওই তো মানুষের প্রতিকৃতি একটা চত্বরে, না আমি সেটা একটু ধরিয়ে দিই আপনাকে যে বিভিন্ন সময় এই স্কেচ করা নিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। যেমন একবার আমার বলে দিই, আপনাকে নিয়ে যখন আমি ঝাড়গ্রামে আসছি কলকাতা থেকে, হাওড়া স্টেশনে ট্রেন ছাড়তে অনেক দেরি আছে, ওনাকে বসিয়ে রেখে আমি একটু পাশে অন্য জায়গায় গিয়েছি। সেই সময় এসে দেখি এক ভদ্রলোকের সাথে খুব ঝগড়া হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। ওই কারণ কি না, উনি ভদ্রলোকের ছবি এঁকেছেন, স্কেচ করেছেন। সেই ভদ্রলোক উনাকে এসে ধরেছেন যে আমার অনুমতি ছাড়া আপনি কেন আমার ছবি আঁকলেন। তো আমি যখন ভদ্রলোকের সাথে কথা বলছি সেই সময় আমার মাসিমণি বলি, উনি করেছেন কি ভদ্রলোকের গোঁপ এঁকে দিয়েছেন। গোঁপ এঁকে দেওয়ার পরে যখন ভদ্রলোক কে আমি জিজ্ঞেস করছি আচ্ছা বলুন কোন ছবিটা, আমি তাহলে আপনাকে ওটা কাগজটা ছিঁড়ে দিয়ে দেবো। তো এসে উনি দেখছেন যে গোঁপ আঁকা ওনার ছবির সাথে মিলছে না। উনি বলছেন যে এটা আমার গোঁপ এঁকা, এটা ছিল না। তখন বলছে যে আপনি বলুন, মাসিমণি বলছেন যে আপনার কোন ছবি বলুন। না এর ফাঁকে আপনি কখন কি গোঁপ এঁকে দিয়েছেন, আমি এখন আমার ছবি চিনতে পারছি না। এইটা একটা। আর ঝাড়গ্রামে যখন উনি হাটে বাজারে ছবি আঁকতেন, অনেকেই বলতেন, বিশেষ করে যারা ওখানে সবজি বিক্রি করতেন বা কাজ করতেন ওই দোকানে, তারা ওনাকে ভাবতেন যে একটা পাগলি। হ্যাঁ, ওনার সাথে একটা টুল থাকতো, তাতে বসে উনি স্কেচ করতেন, অনেক সময় দাঁড়িয়ে স্কেচ করতেন। এটা ওনাকে অনেকে বলতো ওনাকে পাগলি। তুলিগুলো আছে। তো স্কেচ থেকে উনি এটাকে পরে ওয়াটার কালারে কনভার্ট করতেন। এইটা ছিল দৈনন্দিন কাজ। বহু বছর আগে আমি স্টেশনে একদিন ওনাকে দেখতে পাই। তা দেখলাম উনি একজন ভদ্র মহিলা বসে আছেন,
ওনাকে দেখে থেকে উনি ছবি আঁকছিলেন। হ্যাঁ, তা আমি প্রথমে বুঝতে পারিনি যে উনি ছবি আঁকছেন। পরে দেখলাম একটা খাতার মধ্যে একজন ভদ্রমহিলা বসে থাকার পরে উনি সেই ছবিটাই উনি দেখে থেকে আঁকছেন। দেখে খুব ভালো লাগলো। তা ওনাকে আমি অনেক জায়গাতেই দেখেছি পরে যে উনি এরকম যেখানে সেখানে ছবি আঁকেন। ওনার এত সৃষ্টি, এত আঁকা, সেই আঁকা নিশ্চয়ই কোনো না কোনো প্রদর্শনীতেও দেখানো হয়েছে। তো সেই প্রদর্শনীর কথা বা সেই বিষয়টা সম্পর্কে একটু বলুন। প্রথম প্রদর্শনী উনি একাডেমি অফ ফাইন আর্টসে করেন ছবি, তারপরে আরও বিভিন্ন জায়গায় একক এক্সিবিশন করেন। আর অনেক সময় একাডেমি অফ ফাইন আর্টসের গ্রুপ এক্সিবিশন করেছেন, অনেক করেছেন। দিল্লি ললিত কলা একাডেমিতেও গ্রুপ এক্সিবিশন করেছেন। সোলো করেছে, হ্যাঁ সোলো এক্সিবিশন করেছে, হ্যাঁ, ষোলো এক্সিবিশনের সেটা করেছেন, এটা করেছেন। ললিত কলা একাডেমিতে দিল্লিতে যখন উনি এক্সিবিশনে যান, ওনার ছবি নিয়ে খুব প্রশংসিত হয়। তার একটা মোমেন্টো আছেন ওখানে, ওনার যে রাজ্যপাল মোমেন্টো দিয়েছেন, রাজ্যপাল অ্যাওয়ার্ডস, খুব প্রশংসিত হয়। আর একটা উনি একটা কোর্স করতে গেছিলেন, ওরিয়েন্টাল কোর্স, তাই তো? হ্যাঁ, দিল্লিতে ওরিয়েন্টাল কোর্স। তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, ছবি আছে ওনার, তার সাথে ছবি আছে। উনার কাজ দেখে আমার কাছে এসেছে, হ্যাঁ, কাজ দেখে উনার খুব অ্যাপ্রিসিয়েট করেন যে খুব সুন্দর কাজ। তো মোরারজি দেশাইয়ের সাথে উনার ছবি আছে, উনি ছবি তুলেছেন। আর ওই ললিত কলা একাডেমিতে তার একটা রূপোর ফলক উনাকে দিয়েছেন তখনকার সময় রাজ্যপাল, তাই তো? দিল্লি রাজ্যপাল। সেই সময়কালে অনেক বড় বড় ক্যানভাসে উনি এঁকেছিলেন। রামকিঙ্কর বেইজের উপরে দুটো ছবি এঁকেছিলেন। একটা ওই সে ছবি আমি পাচ্ছি না, একটা ছবি ছিল হাতের ওই দুটো হাত, শিকল বাঁধা হাত, মুঠো, শিকল বাঁধা মুঠো, তাতে ওই মিছিল করে, মানুষের একটা মিছিল করে চলে যাওয়ার ছিল। আর একটা ছবি ছিল চশমার উপরে, ঠিকই বলেছেন, চশমাতে শুধু একটা মুখমণ্ডল আর তাতে চশমা, তাতে মিছিল করে যাওয়ার চশমার উপরে, এটাই ছিল। এই দুটো ছবি জন্য অনেক সমালোচনাও হয়েছিল। তখন উনি ছবি করতে, এক্সিবিশন করতে গিয়েছিলেন, চেয়েছিলেন একাডেমি অফ ফাইন আর্টসে, কিন্তু অনুমতি পাননি। পরবর্তী সময় সরকার পরিবর্তনের পরে উনি ওই ছবির অনুমতিতে সেখানে উনি এই প্রদর্শনীগুলো করেন, এই ছবিগুলো প্রদর্শনীতে স্থান পায়। উনি বিভিন্ন কমার্শিয়াল কাজ বা বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি কাজ করেছেন, তো সেইগুলো কোথায় কাজ করেছেন বা কি, সেটা একটু বলুন। বিজ্ঞাপনের কাজগুলো তো দেয়ালেই করেছি বেশি। হ্যাঁ, দেওয়ালে আমি একটু ধরে নিই। উনি যখন আর্ট কলেজে পড়তেন, তো তখন তো পড়ার খরচ বাবা খুব সামান্য টাকা দিতেন। আর উনি শান্ত, সেই সময়কালে তো ফটোগ্রাফি ছিল না, হাতে আঁকা ছবি বিজ্ঞাপনে ব্যবহার হতো, কাগজে বিজ্ঞাপনে বেরোতো, খবরের কাগজে। যেমন ছায়া স্টোর্স আছে, ইস্ট ইন্ডিয়া ট্রেডিং আছে, গ্রেট ইস্টার্ন ট্রেডিং আছে। এরা এইসব আর্টিস্টকে দিয়ে, কম পয়সা দিয়ে, এদের একটা মিডলম্যান থাকতো, এদেরকে দিয়ে ছবি আঁকাতো, আঁকিয়ে সেটা কাগজে, খবরের কাগজে বিজ্ঞাপন আকারে বেরোতো, বিশেষ করে পুজোর সময়, তাই তো? এগুলো এঁকেছে। আপনার কি মনে হয় এই শহর, ঝাড়গ্রাম শহর, সেই শহর আপনাকে যথেষ্ট চিনেছে বা যে সম্মানটা আপনার প্রাপ্য ছিল সেই সম্মানটা আপনি পেয়েছেন? হ্যাঁ, সেই সম্মানটা পেয়েছি। তার তো প্রমাণও আছে। এটা ঠিকই, ঝাড়গ্রামের সম্মান পেয়েছেন প্রচুর। বিভিন্ন অনুষ্ঠানে বা তখনকার সময়, এখনো যেতে পারেন না, বেরোতে পারেন, কোনো আঁকার উপরে কোনো প্রদর্শনী হলে সেখানে ওনাকে ডাকা হতো, বা জাজের ক্ষেত্রে সেখানে উনি যেতেন। সম্মান পেয়েছেন, ভীষণ সম্মান পেয়েছেন এবং পরিচিতিও পেয়েছেন। এখনো পর্যন্ত যে আঁকা দিদিমণি বললে, স্টেশনের চত্বরে কারোর নাম বললে যে আঁকা দিদিমণি বাড়ি যাব, সেটা কিন্তু এক লপ্তে মানুষ বলে দিতে পারে। একা থেকেও এত সুন্দর একটা জীবন কাটাচ্ছেন, এই সাহস আর শক্তিটা কোথা থেকে পেয়েছেন? এই সাহস শক্তিটা আমার বাবার কাছ থেকে পেয়েছি, যে তুমি কাটাও, আমরা পাশে আছি, কাছে আছি, কাজে তুমি এই জীবনটা কাটাতে পারো। আমি বলেছি, দেখো আমার তো বিয়ে টিয়ে করতে ভালো লাগে না। বলো ঠিক আছে, কি আছে তাতে, তুমি করো না, কিন্তু তুমি ছবি আঁকো। দাদু ঠিকই বলেছেন, ওনার বাবা ভীষণ অ্যাপ্রিসিয়েট করতেন, সাহায্য করেছেন, এবং উনি বলছে তোর কোনো চিন্তা নেই, তুই আঁক,
আঁকার কাজে যে অর্থ সেগুলো সহযোগিতা করেছেন, প্রচুর খরচ সেগুলো সহযোগিতা করেছেন। একাই কবি, সেই সাহস ওনার বাবার থেকেই পেয়েছেন। তবে কিছুর আগে দাদাও সাহস জুগিয়েছেন বিভিন্ন, এটা আছে ছোটদা। তবে মূলত বাবাই উনাকে, যাতে একা এই যে ঝাড়গ্রামের এই বাড়ি সব, যাতে উনি একা থাকতে পারেন, যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য বাবাই তার সমস্ত কিছু ব্যবস্থা ওনাকে করে দিয়েছেন। আপনার জীবনের দর্শন বা মন্ত্র সেটা কি? দর্শন আর মন্ত্র ছিল যে ছবি আঁকবো, ছবি এঁকে আমার জীবন কাটাবো। হ্যাঁ, এই করে এটাই দর্শন ছিল। আর শিক্ষিকা হিসাবে তো অনেকেই সাহস জুগিয়েছে। ছবি আঁকাকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন, আর কিছুই ভাবতেন না, ছবি আঁকতেন প্রচুর। আর ছবি আঁকাতে প্রচুর অর্থ ব্যয় করতেন। ছবি আঁকাতে এই নিয়ে উনি কাটাতে চাইতেন, এই নিয়েই থাকতেন। এখন পারেন না, এখন একটু নিজেকে কেমন মনে করে যে এখন আমি পারছি না, কিছু ইনকমপ্লিট ছবি আছে যেগুলো শেষ করতে পারেন না, সেগুলো কয়েকটা কাজে। রাজনীতির বিষয়ে কিন্তু প্রথম দিকে ছবি ছিল, রাজনীতির বিষয় তখনকার রাজনীতির পটভূমিকায় তার ছবিগুলো প্রকাশ পেত, আঁকার ছবিতে এগুলো প্রকাশ পেত। এটা পরবর্তীতে তো শ্রমজীবীর হিসেবে ছবি আসে, তারপরে রিদম আসে, তারপরে আসে হচ্ছে এই ঠাকুরের ছবি, আধ্যাত্মিক লাইনের ছবি। এখন আপনি যেটা বললেন যে বয়সজনিত কারণে অনেক সময় হয়তো আঁকতে পারেন না বা সমস্যা হয়, তো অবসর সময়টা কিভাবে কাটান? অবসর সময়টা আমি ওই ছবি চিন্তা করে, ছবি এঁকে এই অবসর সময়টা কাটাই। আর কিছুটা আধ্যাত্মিক লাইনে উনি এসে গেছেন এখন, বাকি আধ্যাত্মিক জীবন এগুলো যাপন করেন। কিছু গান, আধ্যাত্মিক জীবনে গান শোনেন, আর ওই পুজো আচ্চা নিয়েই এখন বেশি থাকেন। আর ওই পুরনো ওই যে চারদিকে ছবি আছে, এই ছবিটা উনি দেখে উনি স্মৃতিচারণ করেন। কখনো বলেন যে এই সময়কারে এই ছবি, এই সময়কার এই ছবি, প্রথম জীবনের ছবি, যেমন প্রথম দিকের ছবি কয়েকটা রয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে। প্রথম দিকের ছবি, এই মাছটি আছে প্রথম জীবনের ছবি, এগুলো উনি স্মৃতিচারণ করেন। মানে এখন ছবি দেখে সেই ছবির গল্পটা আমি বলি, ছবির উনার বেশ কয়েকটা ধারা। প্রথম দিকে ধারা মানুষের জীবন, মানে প্রতিকৃতি এঁকেছেন। তারপরে মানুষের জীবনমুখী, তাদের যে কাজ, শ্রমজীবীর, বিশেষ করে শ্রমজীবীর উপরে কিছু ছবি উনি এঁকেছেন বিভিন্ন, যেমন কুঁতে পরিষ্কার করার তার ছবি, যেমন এইখানে একটা ছবি আছে যে বাজারের ছবি, চাল বিক্রি করা, না কুয়োতে পরিষ্কার করা ছবিটা আছে। হ্যাঁ এটা আছে। পরবর্তী পর্যায়ে উনি এলেন যে নাচের ভঙ্গিতে, রিদমের উপরে ছবি, ট্রাইবালদের, অনেক আদিবাসীদের ছবি, নাচের ভঙ্গি নিয়ে উনি ছবি আঁকতেন। তারপরে এলেন এই আধ্যাত্মিক লাইনের উপরে কিছু ছবি এঁকেছেন। সেটা, এটা শেষের দিকে আমরা দেখেছি যে বিভিন্ন ঠাকুরের, দেবদেবীর ছবি, সেগুলো আঁকতে দেখেছি। এখন শেষ দিকের ছবিটা এখনো সেইটাই আছে। আপনার আঁকা এত সৃষ্টি, তো ওনার আঁকা এই ছবিগুলো কোথাও কি সংরক্ষণ করা আছে, বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা দিতে চান? ভবিষ্যৎ প্রজন্মে যে বার্তা দিতে চাই যে তারা আমি যেমন করে ছবি আঁকা শিখেছি, তারা যেন আমার মতো করে বড় হয়ে ওঠে। যে এখনকার যারা শিল্পী আছে তাদের এই স্কেচ করে যে করার কাজটা, যেমন আমার বোনের যে ছেলে, সেও বিশ্বভারতীতে এই একই আঁকা নিয়ে পড়ছে, তো তাকেও উনি বলেন যে স্কেচ করে সেটা তুমি কনভার্ট করো ওয়াটার কালারে বা অয়েল পেন্টিংয়ে। কিন্তু এখনকার প্রজন্ম সেই স্কেচ করা থেকে দূরে সরে গেছে, তারা মূলত ফটোগ্রাফি, এটা ওনার পছন্দের বাইরে, বিভিন্ন ফটোগ্রাফ তুলে নিয়েছে, তারপরে তারা হয় ওয়াটার কালার বা পেন্টিংয়ে, অয়েল পেন্টিংয়ে কনভার্ট করছে। এটা ভীষণই উনি পছন্দ করেন। উনি বলেন স্কেচ করো, সেটা আমার বোনের ছেলেকে বলে, তাতে হাতের বাঁধন তৈরি হয়। হ্যাঁ, ছবি আঁকে হাতের বাঁধন বা তুলি ধরার যে জায়গাটা, হাতের স্পিড আছে,
সেটা যেন করে, কিন্তু এখনকার প্রজন্ম সেখান থেকে সরে যাচ্ছে। আপনি যেমনটা বললেন যে জীবনের বিভিন্ন পর্যায়ে এসে আপনি বিভিন্ন ধারার ছবি এঁকেছেন এবং প্রত্যেকটা ছবির মধ্যে নিজস্ব কিছু বার্তা ছিল। একজন চিত্রশিল্পী হিসেবে সমাজের কাছে এই যে বার্তা পৌঁছে দেওয়া এবং সেক্ষেত্রে ছবি আঁকাটাই মাধ্যম, এই প্রসঙ্গে কি বলবেন? উনি প্রথম দিকে যে ছবি বার্তা দিতেন, সমাজে যে বার্তাটা দিতেন, সেটা হচ্ছে মানুষের অধিকার। এই যে বিভিন্ন তখনকার সময়ে যে মানুষের অধিকার যেগুলো, সেগুলো যাতে থাকে, বা সরকারের উপরে যে চাপিয়ে দেওয়া অধিকার, তার বিরুদ্ধে অনেক কিছু উনি ছবি এঁকেছেন। পরবর্তী পর্যায়ে হচ্ছে শ্রমজীবীদের তাদের যে প্রাপ্য বা তারা যে কীরকম কষ্টের মধ্যে দিন কাটায়, তার উপরে ওনার সেই বার্তাটা গেছে ছবির মাধ্যমে। যেমন বিভিন্ন ছবি আছে, কুয়ো থেকে জল তুলে কুয়ো পরিষ্কার করা, বাজারে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যে জীবিকা, এই নিয়ে উনি তুলে ধরার চেষ্টা করতেন। পরবর্তী পর্যায়ে উনি মানে বিভিন্ন ভঙ্গির উপরে করতেন। মূলত এখানে যেহেতু ঝাড়গ্রামে উনি বেশিটা সময় কাটিয়েছেন, এখানে আদিবাসীদের যে বিভিন্ন নাচের যে ভঙ্গি, তার উপরে উনি ছবি এঁকেছেন পরবর্তী পর্যায়ে। এগুলোই উনি করেছেন। তারপরে আধ্যাত্মিক কিছু ছবি ওনার কাছে এসেছে। এখন ওনার শারীরিক সমস্যার জন্য আমরা আসা যাওয়া করছি, কিন্তু এই আসার পরে দেখছি অনেক ছবি সরে গেছে, চলে গেছে। যেমন ওনার এই জেলটা আমি আসার দুদিন আগে একজন নিয়ে চলে গেছে, আজকে উদ্ধার করে আনলাম। যদি আপনারা আসেন তো এরকম অনেকেই আছে, ছবি তুলিও নিয়ে গেছে, অনেক ছবি অনেক নিয়ে উদ্ধার করে এনেছি। এরকম অনেকেই অনেক ছবি উনার কিন্তু নিয়ে চলে গেছে, সেরকম ছবি নেই। অনেক ছবি নষ্ট হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে। আমরা এখন যোগাযোগ আরো বেশি হওয়াতে এখন আমরা ভাবছি যে আগামী দিনে কিছু করা যায় কিনা, এটা আমাদের ভাবনার মধ্যে আছে। পুরোনো দিনগুলোতে ফিরে যাওয়া যায়, তাহলে কোন কাজটা সবচেয়ে বেশি করবেন বা কি পাল্টাতে চাইবেন? স্কেচই করব। ব্যাগে তো সবসময় ঝোলা ব্যাগ, হ্যাঁ, তাতে স্কেচের পেন সব কিছু থাকতো, কাজে ওইটা দিয়ে স্কেচ করতাম। তারপরে নানা রকম আলপনা করতাম, তারপর থার্মোকলের কাজ করতাম, শেখাতাম থার্মোকলের কাজটা। এই যে ওই তুষার সাধন ছিল, ওদের বলতাম যে আমি অন্য কাজ করছি, তোরা এই থার্মোকল কেটে কর। তারা ওই থার্মোকল সেই জন্য দুদিক সামলাতে হবে। একদিকে আপনি তাদেরকে গাইডও করতেন, আবার নিজেও শিল্প চর্চা করতেন। যে সময় আপনার আঁকার জীবন শুরু হয়েছিল, সেই সময়ে মেয়েদের জন্য দরজা অনেকটাই বন্ধ ছিল, তবু আপনি লড়াই করেছেন এবং সেখান থেকে আপনি আঁকা চালিয়ে গেছেন। তো মেয়েদের তুলি ধরা এবং আঁকার জগতে মেয়েদের এগিয়ে আসা, এই নিয়ে একটু বলুন। এখন যারা আছে নতুন প্রজন্ম, যাতে আরো বেশি করে মেয়েরা এগিয়ে আসে ওনার মতন। এখন তো অনেক সহজ হয়েছে, তাতে এলে উনি সবচেয়ে বেশি আনন্দ করেন। কোনো ছাত্রী সেরকম ওনার খুব কম আছে যারা এই ওনার যে ছবি আঁকার দিকে এসেছেন, সেরকম উনি খুব একটা পাননি। তবে তাদেরকে উৎসাহ দিতেন, আর যাতে সমাজে এরকম এগিয়ে আসেন মেয়েরা এই আঁকার উপরে ওনার মতন করে, সেটা উনি সবসময় চেষ্টা চালাতেন এবং অনেকে উৎসাহ দিতেন। চিত্রাঙ্কনের সুবাদে পেয়েছেন জাতীয় পুরস্কার। শহরের বাছুরডোবা এলাকায় যে বাসভবনটি একসময় হয়ে উঠেছিল শিল্পচর্চার আতুর ঘর, ৮০ পেরিয়েও কল্যাণীদি আজও সেখানে একাই দিন কাটান। তার হাত থেকে যা সৃষ্টি হয়েছিল তার বেশিরভাগটাই ক্রমশ অবলুপ্তির পথে। খানিকটা অযত্নে ধুলো পড়ছে ক্যানভাসগুলিতে। বেশ কিছুটা আক্ষেপের সুরে তার সম্পর্কিত বোনপো অজিত দাস জানালেন, অনেক ছবি অনেকে না বলেও নিয়ে চলে যান। নির্দিষ্ট কিছু ছবি খুঁজতে গিয়ে প্রায়শই উপলব্ধি করেন কিছু ছবি সেখানে আর নেই। উনি বিশেষ করে ছোটদের আঁকা শেখানোতে বেশি উৎসাহ বোধ করতেন আর দীর্ঘ সময় আঁকাতেন। আর বিশেষ করে তখন ওই জল রঙের উপরে বেশি বলতেন আর স্কেচের উপরে বেশি জোর দিতেন। বাচ্চাদের ছবি আঁকাতে উনি খুব আনন্দ পেতেন, আর তাতেই দীর্ঘক্ষণ এই ছবি আঁকার জন্য শেখানোর জন্য সময় দিতেন, বিশেষ করে শনি এবং রবিবার। বাকি দিনগুলোতে উনি নিজের ছবি আঁকাতে ব্যস্ত থাকতেন। আজও তার শিল্পকর্মের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে এসেছে তার স্মৃতি, স্বপ্ন আর সৃষ্টি সম্ভারের উজ্জ্বলতা। শিল্পীর অদম্য ইচ্ছা হয়তো আজও আছে, কিন্তু এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় যত্নের অভাব স্পষ্ট। একরাশ একাকিত্ব আর কিছু স্মৃতিকে সম্বল করে নিঃশব্দে একাই লড়াই করে চলেছেন তিনি। তার শিল্পকর্মগুলোও যেন তারই মতো অনেকটা নিঃসঙ্গ। কল্যাণীদির জীবনের গল্প আমাদের শেখায় শিল্প কেবলমাত্র ক্যানভাসেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ জীবনের প্রতিটি আঙ্গিকেই শিল্প লুকিয়ে রয়েছে। তার দৃঢ়তা, তার একাগ্রতা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তার তুলির আঁচড়ে যে জীবন বোধ ধরা পড়েছে তা নতুন প্রজন্মের শিল্পীদের চলার পথে পাথেয় হোক। ধন্যবাদ জানাই কল্যাণীদিকে, ধন্যবাদ জানাই অজিত বাবুকে আমাদের সঙ্গে এত তথ্য ভাগ করে নেওয়ার জন্য। ফিরে আসবো অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্ব নিয়ে, যেখানে আমরা আবার শুনবো অন্য কোনো শিল্পীর স্বপ্ন বুননের কাহিনী। নমস্কার।